Assalamu alaikum. Welcome everybody to the session. So today we are going to start the class. And in last class we already started chapter 3 and financial statement analysis and financial models, name of the chapter. So ওই ক্লাসে আমরা রেশিও অ্যানালাইসিস নিয়ে কথা বলেছিলাম, কয়েকটি রেশিও আপনাদের করতে বলছিলাম, যেগুলি হয়তো অনেকেই জানেন। এই রেশিওগুলি আমাদের পরের টপিকে যাওয়ার আগে এটা দরকার হবে, এই জন্য এগুলি আগে আপনাদের দেখতে বলেছিলাম। দেখেছেন সবাই? সবাই কি দেখেছেন? আচ্ছা, কিন্তু মুখস্থ করি নাই স্যার। মুখস্থ তো থাকতেই হবে, দেখা মানে তো এগুলি সবসময় লাগবে, দরকার হবে। আচ্ছা, আমরা একটু রিভিউ করি। দেখেন, প্রফিটেবিলিটি রেশিও এখানে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে কয়েকটি রেশিও রয়েছে, এটি আমাদের সবারই জানতে হবে। ফার্স্ট অফ অল, প্রফিট মার্জিন। প্রফিট মার্জিন বলতে একটি কোম্পানি কত পার্সেন্টেজ বা কি পরিমাণ প্রফিট করছে সেই সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য আমরা বের করি প্রফিট মার্জিন। So it is the highly used, most used profitability ratio. So by this ratio we can easily know what about the percentage income of the company. কোম্পানির কি পরিমাণ ইনকাম করছে, তারা প্রফিট করছে, সেটি আমরা এই রেশিও দিয়ে জানতে পারি। এটি কিভাবে বের করা হয় দেখেন, নেট ইনকাম ডিভাইডেড বাই সেলস। ইনকাম স্টেটমেন্টের শুরুতে থাকে সেলস বা টার্নওভার বা রেভিনিউ, বিভিন্ন নামে থাকতে পারে, বা শুরুটা হলো সেলস, মানে শুরুতে যে ফিগারটি থাকে ইনকাম স্টেটমেন্টের। আর বটম লাইন, লাস্ট ফিগার যেটি থাকে সেটি হলো নেট ইনকাম। তাহলে এই লাস্ট ফিগার, এটিকে যদি আমরা ডিভাইড করি বাই দ্য ফার্স্ট ফিগার বা সেলস দিয়ে, সেক্ষেত্রে আমরা পেয়ে যাব প্রফিট মার্জিন, মানে কত পার্সেন্টেজ সে প্রফিট করলো, কত টাকা সেল করলো, সেলের উপর তার কত টাকা প্রফিট হলো, এটা ডিভাইড করলে পার্সেন্টেজ অফ প্রফিট আমরা পেয়ে যাই, এটাকে বলে প্রফিট মার্জিন। এটি আমাদের মনে রাখতে হবে, প্রফিট মার্জিন ইকুয়াল টু নেট ইনকাম ডিভাইডেড বাই সেলস। সবার জানতে হবে, কিন্তু জিজ্ঞেস করলে যাতে বলতে পারে নেট ইনকাম ডিভাইডেড বাই সেলস। আমাদের মিড টার্মের ভাইবার সময় কিন্তু এগুলি জিজ্ঞেস করব যে প্রফিট মার্জিন হাউ টু ক্যালকুলেট, আপনি বলবেন নেট ইনকাম ডিভাইডেড বাই সেলস। দেন উইল টক অ্যাবাউট দ্য রিটার্ন অন অ্যাসেটস। রিটার্ন অন অ্যাসেটস, অ্যাসেট বলতে টোটাল অ্যাসেট অফ দ্য ফার্ম। একটি কোম্পানির টোটাল অ্যাসেট তো আমরা ব্যালেন্স শিটের অ্যাসেট সাইড থেকে জানতে পারি। টোটাল অ্যাসেট, ইট ইনক্লুডস দ্য কারেন্ট অ্যাসেটস এন্ড দ্য ফিক্সড অ্যাসেটস, এবং এই দুটি মিলেই হয় টোটাল অ্যাসেটস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। তো এই রিটার্ন অন অ্যাসেট আমরা কিভাবে বের করব সেই ফর্মুলাটি যদি আমরা এবার দেখি, নেট ইনকাম ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। তাহলে আপনি মনে রাখবেন, রিটার্ন, রিটার্ন বলতে নেট ইনকাম, অ্যাসেট বলতে টোটাল অ্যাসেট। তাহলে রিটার্ন অন অ্যাসেট বলতে নেট ইনকাম বাই টোটাল অ্যাসেট। তারপরে রিটার্ন অন ইকুইটি, তো রিটার্ন বলতে নেট ইনকাম আর ইকুইটি বলতে টোটাল ইকুইটি, তাহলে নেট ইনকাম ডিভাইডেড বাই টোটাল ইকুইটি। তাহলে এই তিনটি ফর্মুলা সবার জানতেই হবে, মানে এটা ভোলার সুযোগ নেই, জিজ্ঞেস করলে সবার বলতে পারতেই হবে। ইট ইজ ম্যান্ডেটরি ফর অল। তো আবারও বলছি, প্রফিট মার্জিন কিভাবে বের করব, নেট ইনকাম বাই সেলস। রিটার্ন অন অ্যাসেট কিভাবে বের করব, নেট ইনকাম বাই অ্যাসেট। রিটার্ন অন ইকুইটি কিভাবে বের করব, নেট ইনকাম বাই টোটাল ইকুইটি। মনে থাকবে সবার? সবার মনে থাকবে না? স্যার আবার যদি একটু বলতেন স্যার, কোন তিনটা? যে প্রফিটেবিলিটি রেশিওর মধ্যে যে তিনটি, প্রফিট মার্জিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন না সবাই? জি স্যার, জি স্যার। স্যার দেখতে হ্যাঁ, পাচ্ছি যে স্যার। 4 নাম্বার, যেটা 4 নাম্বার পয়েন্ট প্রফিটেবিলিটি রেশিও। তো এখানে প্রফিট মার্জিন, রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি, এটা সহজে মনে রাখার জন্য
আপনি একটি বিষয় মাথায় রাখতে পারেন, সেটি হলো যে সবগুলির উপরের পার্ট কিন্তু নেট ইনকাম। দেখেন সবগুলি ফর্মুলার উপরের পার্ট কি নেট ইনকাম, তাই না? জি স্যার। তারপরে জি স্যার। প্রফিট মার্জিনের ক্ষেত্রে নিচের পার্ট সেলস, রিটার্ন অন অ্যাসেট, অ্যাসেট নামই তো নিচের পার্ট অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি যেহেতু নাম আছে ইকুইটির নিচের পার্ট ইকুইটি। তাহলে প্রফিটেবিলিটি রেশিও আপনি সহজে মনে রাখতে পারবেন যে সবগুলির উপরে নেট ইনকাম আছে আর নিচের পার্টগুলি নাম অনুযায়ী হবে। যেমনি রিটার্ন অন অ্যাসেট, অ্যাসেট হলে নিচেরটা অ্যাসেট আর ইকুইটি হলে নিচেরটা ইকুইটি, আর প্রফিট মার্জিন হলে নিচেরটা সেলস, কারণ সেলস এর উপরেই তো প্রফিট হয় এই কারণে। তাহলে এই তিনটা এভাবে আপনি সহজেই মনে রাখতে পারবেন। বুঝছেন কি সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এবার বলেন রিটার্ন অন অ্যাসেট ফর্মুলা কি? রিটার্ন অন অ্যাসেট স্যার ইন নেট ইনকাম টোটাল অ্যাসেট ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। গুড। আচ্ছা, তো আমরা এই তিনটা সবার মুখস্থ হয়ে গেল, মনে রাখবো এভাবে। এবারে আরো কয়েকটি রেশিও দেখি আমরা। 3 নাম্বার পয়েন্টের মধ্যে দেখেন টোটাল অ্যাসেট টার্নওভার। টোটাল অ্যাসেট টার্নওভার, টোটাল অ্যাসেট টার্নওভার ইকুয়াল টু সেলস বাই টোটাল অ্যাসেট, সেলস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। এটা মনে রাখবেন। টোটাল অ্যাসেট টার্নওভার এর ফর্মুলা হলো সেলস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস। আর ক্যাপিটাল ইন্টেন্সিটি, এটা যদি ওই টোটাল অ্যাসেট টার্নওভারকে আপনি উল্টিয়ে দেন, উপরেরটা নিচে নিচেরটা উপরে, তাহলে টোটাল অ্যাসেট ডিভাইডেড বাই সেলস, তাহলে সহজে কিন্তু আপনি এটি এই দুটি মনে রাখতে পারেন। টোটাল অ্যাসেট টার্নওভার হলো সেলস বাই টোটাল অ্যাসেট, আর ক্যাপিটাল ইন্টেন্সিটি এটাকে উপরে নিচে করে দিলে যেটি হয়, মানে টোটাল অ্যাসেট বাই সেলস। এই দুইটা আবার এভাবে সহজে মনে রাখবেন। ওকে, জি স্যার। তারপরে আমাদের 1 নাম্বার পয়েন্টের মধ্যে কারেন্ট রেশিও, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি, এটি মনে রাখবেন। কারেন্ট রেশিও মানে হলো কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি, এই দুইটা ডিভাইড করলে পাওয়া যায়। তারপরে 2 নাম্বারের মধ্যে ডেট ইকুইটি রেশিও, টোটাল ডেট ডিভাইডেড বাই টোটাল ইকুইটি। তো এই কয়েকটি রেশিও আমরা এভাবে সহজে মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। এবারে আমরা তাহলে নেক্সট টপিকে যাই, আজকের টপিকে যাই। এগুলি তো গত ক্লাসে আমরা আলাপ করেছিলাম। আজকে আমরা একটি অ্যানালাইসিস নিয়ে আলাপ করব, তার নাম হলো ডুপন্ট আইডেন্টিটি। দ্য ডুপন্ট আইডেন্টিটি, name of the topic is DuPont identity. It is one kind of analysis. এই অ্যানালাইসিস এর মাধ্যমে we can find out the company's performance, মেজার করতে পারি আমরা। এবং এই ডুপন্ট আইডেন্টিটির নাম হলো কিভাবে? It is the name of a company. It is an American company যার নাম হলো ডুপন্ট। এই ডুপন্ট তারা এই অ্যানালাইসিসটি করেছে, সে থেকে এর নাম হলো ডুপন্ট আইডেন্টিটি। আচ্ছা, তো এর এটি কেন দরকার সেটি আমরা যদি বলি, প্রথমে একটু আগে আমরা আলাপ করে আসছি, সেটি হলো রিটার্ন অন ইকুইটি। এর ফর্মুলাটি বলেন তো, রিটার্ন অন ইকুইটি বলেন। রিটার্ন অন ইকুইটি ইকুয়াল টু, ফর্মুলাটা বলেন। নেট ইনকাম টোটাল ইকুইটি বাই নেট নেট ইনকাম। ইনকাম ডিভাইডেড বাই টোটাল ইকুইটি। এটি আমরা একটু আগে শিখে এসেছি। এখন এই রেশিও দিয়ে আমরা কি বের করতে পারি বা কি বুঝতে পারি, সেটি হলো একটি কোম্পানি তার ইকুইটির এগেইনস্টে তার আর্নিং কেমন, কত পার্সেন্টেজ বা কি পরিমাণ। ইকুইটি বলতে তার অ্যামাউন্ট অফ শেয়ার, শেয়ারের ইনভেস্টমেন্ট। আর তার নেট ইনকাম বলতে তো কি পরিমাণ সে নেট প্রফিট করলো। এই দুইটাকে ডিভাইড করে আমরা ইকুইটির এগেইনস্টে ইনকাম কত পার্সেন্টেজ সেটি আমরা বের করতে পারি, কি পরিমাণ তার ইকুইটি রয়েছে, কি পরিমাণ তার ইনকাম। তো এখন কোনো কোম্পানির রিটার্ন অন ইকুইটি
এবং এই যে রিটার্ন অন অ্যাসেট, এগুলি কেন দরকার হয়? এগুলি দরকার হয় কোম্পানির পারফরমেন্স বোঝার জন্য, প্রফিটেবিলিটি বোঝার জন্য। তার মানে আপনি কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন, এই কোম্পানির অবস্থা কি, এই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কেমন, এটি বোঝার জন্য আমরা এই তিনটি রেশিও ক্যালকুলেট করে থাকি। তো সেক্ষেত্রে রিটার্ন অন ইকুইটি দিয়ে আমরা বুঝতে পারি কোম্পানির অবস্থা কেমন, রিটার্ন অন অ্যাসেট দিয়েও বোঝা যায়, তারপরে প্রফিট মার্জিন দিয়েও বোঝা যায়। এখন আপনি হয়তো কোনো কোম্পানির শেয়ার কিনবেন ফর এক্সাম্পল, তো ইউ নিড টু নো দ্য পারফরমেন্স অফ দ্য কোম্পানি, কারণ না জেনে তো আমরা শেয়ার কিনলে কি হবে, যে কোনো বিপদই হতে পারে। যে কিনলাম, আজকে শেয়ার কিনলাম, কিন্তু কোম্পানির অবস্থা আমরা জানি না, তাহলে কি হতে পারে, সমস্যা হতে পারে, যে শেয়ার প্রাইস ফল করতে পারে, তখন আমার টোটাল ইনভেস্টমেন্ট এটি ক্যাপিটাল লস হবে। তো এই কারণে আমাদের এই বিষয়গুলি জানতে হবে। রিটার্ন অন ইকুইটি যদি কোনো কোম্পানির বাড়তে থাকে, সেক্ষেত্রে আমরা কি বলবো, কোম্পানির পারফরমেন্স ভালো। যদি কমতে থাকে, কোম্পানির পারফরমেন্স খারাপ। তো রিটার্ন অন ইকুইটি আমরা দেখলাম, যদি কোনো কোম্পানির রিটার্ন অন ইকুইটি কম বিগত বছরের চেয়ে, তাহলে এখন আপনি যদি অ্যানালাইসিস করতে চান যে কোম্পানি এই খারাপ করলো, এর পেছনে কারণ কি, তো সহজ কথায় আপনি বুঝতে পারি আমরা যে নেট ইনকাম কমে গেছে। কারণ নেট ইনকাম কমে গেলে তো টোটাল ইকুইটি দিয়ে এটা ডিভাইড করলে তখন রেজাল্ট কমে যায়। ফর এক্সাম্পল আমরা ধরলাম নেট ইনকাম কত, নেট ইনকাম মনে করেন 100 টাকা, টোটাল ইকুইটি কত, টোটাল ইকুইটি মনে করেন 1000 টাকা। তাহলে নেট ইনকাম বাই টোটাল ইকুইটি 100 ডিভাইডেড বাই 1000, তাহলে কত হয়? 0.1 10 ভাগের 1 ভাগ মানে 0.1, পার্সেন্টেজ বললে 10%, তাই না? কথা বুঝছেন? 100 টাকা নেট ইনকাম, 1000 টাকা ইকুইটি, তাহলে রিটার্ন অন ইকুইটি হবে 10%। এটা তো বুঝছেন? রিয়াদ হোসেন শুনতে পাচ্ছেন? রিয়াদ জি শুনতে স্যার, শোনা পাচ্ছেন? যাচ্ছে। জি স্যার, জি স্যার। 10%। আচ্ছা, জি স্যার। তাহলে আমরা কি বললাম, 100 টাকা নেট ইনকাম, 1000 টাকা ইকুইটি, তাহলে রিটার্ন অন ইকুইটি কত হয় বলেন? 10%। 10%। এখন পরের বছর এই 10% যাতে বাড়ে সেটাই তো টার্গেট থাকে, কিন্তু দেখা গেল 10% হয়নি, হয়েছে 8%। তার মানে কি 10% থেকে 8% কম কমে গেছে। এখন আপনি বলেন এটা কমে যাওয়ার পেছনে কারণ কি? অনেক কারণ থাকতে পারে, সাদামাটা ভাবে আপনার কাছে কি মনে হয় যে কি কারণে কমলো বলেন তো, 10 থেকে 8% কেন হলো? হুম, বলেন। নেট ইনকাম কমে গেছে। জি, এটি একটি কারণ। তো এই ফর্মুলাটি দেখেন, রিটার্ন অন ইকুইটি, নেট ইনকাম বাই টোটাল ইকুইটি, আর যে কোশ্চেনটি করলাম যে 10% থেকে 8% হলো, এর পেছনে কারণ কি, এটি একটু চিন্তা করেন। আমরা বলছিলাম রিটার্ন অন ইকুইটি 10%, সেখান থেকে 8% হলো, তার মানে কি সমস্যা? আমরা একজনে আনসার করলেন যে ইনকাম কমে গেছে। আচ্ছা, এটা একটা অপশন হতে পারে যে ইনকাম কমে যাওয়াতে রিটার্ন অন ইকুইটি কমে গেছে। তো এটা যদি না হয়, আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম যে কোম্পানির গত বছরে যে 100 টাকা প্রফিট ছিল, এবছরেও 100 টাকাই আছে, এটা কমেনি, তাহলে রিটার্ন অন ইকুইটি কেন কমলো, এটি একটি প্রশ্ন। এরকমের কেসে আমরা যে বিষয়টি দেখব যে রিটার্ন অন ইকুইটি সবসময় যে নেট ইনকামের উপরই ডিপেন্ড করবে তা নয়,
there are different other factors on which the return on equity depends. তাহলে সেই ফ্যাক্টরগুলি কি কি সেটি আমরা এবারে এই ডুপন্ট অ্যানালাইসিসের মাধ্যমে সেটি দেখব। তো ডুপন্ট ফর্মুলাটি কি? ডুপন্ট ফর্মুলাটি হলো ROE, এই যে দেখতে পাচ্ছেন আমি বোল্ড করলাম যেটি ROE ইকুয়াল টু যে এই যে ফর্মুলাটি দেখেন, নেট ইনকাম বাই সেলস, সেলস বাই অ্যাসেট, অ্যাসেট বাই টোটাল ইকুইটি ইকুয়াল টু প্রফিট মার্জিন, মানে নেট ইনকাম বাই সেলস মানে হলো প্রফিট মার্জিন, সেলস বাই অ্যাসেট এটার মানে হলো টোটাল অ্যাসেট টার্নওভার, আর অ্যাসেট বাই ইকুইটি এটার মানে হলো ইকুইটি মাল্টিপ্লায়ার। তাহলে তিনটি ফ্যাক্টর আমরা পেলাম। ROE, এই ROE আগে আমরা জানতাম নেট ইনকাম বাই টোটাল ইকুইটি, এবারে জানলাম যে এটি এভাবেও বলা যায়, মানে তিনটা ফ্যাক্টর, সেটা হলো প্রফিট মার্জিন ইনটু টোটাল অ্যাসেট টার্নওভার ইনটু ইকুইটি মাল্টিপ্লায়ার। এই তিনটা মাল্টিপ্লাই করলে মানে গুণ করলে তাতেও ROE এর রেজাল্ট যা আসবে, নেট ইনকাম বাই টোটাল ইকুইটি বের করলে ওই একই রেজাল্ট আসবে। তো এটি হলো আমাদের ডুপন্ট আইডেন্টিটি বা ডুপন্ট ফর্মুলা। এটি আমাদের মনে রাখতে হবে। ডুপন্ট আইডেন্টিটির ক্ষেত্রে ROE depends on profit margin, total asset turnover, equity multiplier, এই তিনটি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। তিনটি ফ্যাক্টর কি কি? প্রফিট মার্জিন, প্রফিট মার্জিনের ফর্মুলা কি? নেট ইনকাম বাই সেলস। টোটাল অ্যাসেট টার্নওভার অ্যানাদার ফ্যাক্টর, টোটাল অ্যাসেট টার্নওভারের ফর্মুলা কি? সেলস বাই অ্যাসেটস। ইকুইটি মাল্টিপ্লায়ার, ইকুইটি মাল্টিপ্লায়ারের ফর্মুলা কি? অ্যাসেট ডিভাইডেড বাই টোটাল ইকুইটি। তো এই তিনটি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে ROE। তাহলে যেটি আমরা এর আগের এক্সাম্পলে বললাম যে রিটার্ন অন ইকুইটি কমে গেছে 10% থেকে 8%। তো আমরা ধরে প্রথমে মনে করেছিলাম যে নেট ইনকাম কমেছে, দেখলাম যে না, ইনকাম কমেনি। তাহলে কি হয়েছে, কেন কমলো? সেক্ষেত্রে হয়তো আমরা এই অন্য যে দুইটি ফ্যাক্টর রয়েছে, টোটাল অ্যাসেট টার্নওভার, ইকুইটি মাল্টিপ্লায়ার, এখানে যদি অ্যাফেক্টেড হয় কোনো কারণে, তাহলেও আমাদের রিটার্ন অন ইকুইটি কমে যেতে পারে। তাহলে সবসময় আমরা এটি বলতে পারবো না যে রিটার্ন অন ইকুইটি ফল করেছে তার মানে কোম্পানির প্রফিট গত বছরের চেয়ে এবছর কমে গেছে। এই প্রফিট কমে গেলে এটি কমে যায়, কিন্তু এটি না কমলেও আরো অনেক কারণ আছে যে কারণেও রিটার্ন অন ইকুইটি কমে যেতে পারে। তো এই বিষয়টি আমরা বুঝতে পারবো এই ডুপন্ট আইডেন্টিটি বা ডুপন্ট ফর্মুলাটি যদি আমরা বুঝি। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন ড্র করতে পারি। DuPont identity tells us that ROE is affected by three things. এই যে তিনটি পয়েন্ট আছে দেখেন, যে ROE is affected by three things। কি কি কারণে ROE affected হয়? নাম্বার 1, অপারেটিং এফিসিয়েন্সি। অপারেটিং এফিসিয়েন্সি, কোম্পানি তার বিজনেস অপারেশনসের মধ্যে যদি তার এফিসিয়েন্সির অভাব থাকে, ল্যাক অফ এফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে ROE অ্যাফেক্টেড হতে পারে। এটা হলো নাম্বার 1। সেকেন্ডলি, অ্যাসেট ইউজ এফিসিয়েন্সি। অ্যাসেট ইউজ এফিসিয়েন্সি কি? যে কোম্পানির যে টোটাল অ্যাসেট বা ইনভেস্টমেন্ট, এটি যদি প্রপারলি ম্যানেজ না হয়, সেক্ষেত্রেও ROE অ্যাফেক্টেড হতে পারে। এন্ড থার্ডলি, ফাইন্যান্সিয়াল লিভারেজ। ফাইন্যান্সিয়াল লিভারেজ কি? যে কোম্পানি তার কি পরিমাণ ডেট রয়েছে, কি পরিমাণ ইকুইটি রয়েছে, অ্যামাউন্ট অফ ডেট ফাইন্যান্সিং, এটি হলো লিভারেজ। এই লিভারেজ এখানে কোনো সমস্যা আছে কিনা এই কারণেও ROE অ্যাফেক্টেড হতে পারে। তাহলে দিজ আর দ্য থ্রি ফ্যাক্টরস দ্যাট ক্যান অ্যাফেক্ট দ্য ROE। তাহলে ROE তিনটি কারণে অ্যাফেক্টেড হতে পারে, সেটি হলো অপারেটিং এফিসিয়েন্সি, অ্যাসেট ইউজ এফিসিয়েন্সি এন্ড ফাইন্যান্সিয়াল লিভারেজ। বুঝছেন কি? সবাই বুঝছেন?
জি স্যার। তাহলে আর ও ই কি কি কারণে এফেক্টেড হতে পারে? তিনটি ফ্যাক্টর। কি কি ফ্যাক্টর? তিনটি ফ্যাক্টর। নাম কি? অপারেটিং এফিসিয়েন্সি, অ্যাসেট ইউজ এফিসিয়েন্সি এন্ড ফাইন্যান্সিয়াল leverage। লিভারেজ। এই তিনটি কারণে আর ও ই বাড়তে পারে, কমতে পারে, মানে এফেক্টেড হতে পারে। এবারে যে বিষয়টি আমরা আলাপ করব তা হলো প্রবলেমস উইথ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের প্রবলেমগুলি কি কি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস আমরা করি কি জন্য বলেন? কেন করি? টু নো অ্যাবাউট দ্য পারফরমেন্স এন্ড পজিশন অফ দ্য ফার্ম or financial status of the firm. ফার্মের বর্তমান ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কেমন, এটি জানার জন্যই মূলত আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করে থাকি। তো এর প্রবলেমস কি? প্রবলেমস হলো যে জন্য করলাম সেটি অনেক সময় আমরা কারেক্ট রেজাল্ট শো করে না। সেগুলি কেন হয় বা কি কারণে হয় আমরা দেখি। লাস্ট প্যারাটা দেখেন, কয়েকটি পয়েন্ট আউট করা আছে। Several general problems frequently crop up. First কি বলা হয়েছে? Different firm use different accounting procedure for inventory, for example. This makes it difficult to compare statement. এক এক ফার্ম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাকাউন্টিং এর বিভিন্ন সিস্টেম ফলো করে থাকে, বিভিন্ন প্রসিডিউর ফলো করে থাকে। এই কারণে দেখা যায় এই প্রসিডিউরের কারণে ইনকাম কম বেশি হয়, ভ্যারি করে। যদিও ইনকাম সেম লেভেলের, কিন্তু প্রসিডিউরের কারণে দেখা যায় কারো কম দেখাচ্ছে, কারো বেশি দেখাচ্ছে। এটি একটি কারণ। সেকেন্ডলি, ডিফারেন্ট ফার্মস এন্ড দেয়ার ফিসকাল ইয়ার্স এট ডিফারেন্ট টাইমস। আচ্ছা, অনেক ফার্মের ক্ষেত্রে আমরা ফিসকাল ইয়ার তো আমরা বুঝি জুলাই থেকে জুন, তার মানে নর্মালি ম্যাক্সিমাম ফার্মের ক্ষেত্রেই জুলাই থেকে জুন এভাবে হিসাব মেনটেন করে। কিন্তু ব্যাংকগুলি আবার জানুয়ারি থেকে ডিসেম্বর এইভাবে তারা আবার হিসাব করে থাকে। তাহলে এক এক ফার্ম যদি এক একটা ক্যালেন্ডার ইয়ার এবং ফিসকাল ইয়ার ফলো করে থাকে, সেক্ষেত্রে দেখা যায় ইনকামের ভ্যারিয়েশন বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করলে রেজাল্ট আবার ডিফারেন্ট চলে আসে। এটি আরেকটি সমস্যা। তার মানে এটি ক্যালেন্ডার ইয়ার ফলো করছে নাকি ফিসকাল ইয়ার ফলো করছে, তার উপর ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটা অনেকটা ডিপেন্ডেন্ট। থার্ডলি যদি আমরা বলি, সেক্ষেত্রে বলতে হবে আমাদের ফর এনি পার্টিকুলার ফার্ম unusual or transient event such as one time profit from an asset sale may affect financial performance. কোন কোন কোম্পানি কি হয়, রেগুলার হয়তো তাদের প্রফিটেবিলিটি ভালো না, কিন্তু কোনো পার্টিকুলার টাইমে কোনো একটি ট্রানজেকশন তারা ভালো করেছে, এই কারণে তাদের ওই বছরের প্রফিট অনেক বেশি। তখন আবার দেখা গেল তাদের পারফরমেন্স ভালো হয়ে গেল, প্রফিট অনেক বেশি হয়ে গেল। এটা দিস ডাজন্ট মিন যে তাদের প্রফিটেবিলিটি অনেক ভালো, কারণ ওই বছর হয়তো খুব ভালো একটি ট্রানজেকশন তারা করতে পেরেছে, এজন্য তারা হঠাৎ করে অনেক ভালো পারফরমেন্স শো করেছে। কিন্তু অ্যাজ ইউজুয়াল এটি কিন্তু সবসময় রেকর্ড না। এরকমের অনেক সময় প্রবলেম হয়ে থাকে টু মেজার দ্য ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অফ দ্য কোম্পানি। সো দিস আর দ্য প্রবলেমস উইথ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তো আমরা এই অ্যানালাইসিস করেই যে সবসময় কারেক্ট রেজাল্ট পেয়ে যাব এবং বেসড অন দ্যাট রেজাল্ট আমাদের ডিসিশন মেকিংটাও কারেক্ট হবে, নট নেসেসারি। অনেক সময় সমস্যা হয়ে থাকে। এই কারণে আমরা এই প্রবলেমসগুলি জানা থাকলে উই ক্যান ইজিলি আইডেন্টিফাই হোয়াট আর দ্য রিয়েল পিকচার, রিয়েল ফাইন্যান্সিয়াল পিকচার অফ দ্য ফার্ম। এটি আমরা ইজিলি তখন বুঝতে পারবো। সবাই বুঝছেন কি? না বুঝলে বলেন, বা প্রশ্ন থাকলে বলেন।
সবাই বুঝছেন কি না বুঝেন না বলেন? কামরুল সাহেব শুনতে পাচ্ছেন? স্যার শোনা যাচ্ছে স্যার। হুম, তো বাকিরা রেসপন্স করে না তো। রিয়াদ হোসেন আছেন? মিস্টার কামরুল, নাকি সবাই ঘুমিয়ে গেল? জি স্যার, সবাই তো চুপ হয়ে গেল স্যার। তাও তো বোঝা যাচ্ছে না যে আদৌ লাইনে আছে কিনা, শুনছে কিনা, নাকি ক্লাসে জয়েন করে খাওয়া দাওয়া করতেছে, ঘুমাচ্ছে, কে জানে। তো আমরা এর পরের টপিকে যাব, ফাইন্যান্সিয়াল মডেলস। এটাই লাস্ট টপিক এই চ্যাপ্টারের। ফাইন্যান্সিয়াল মডেলটা অনেক বড় বিষয়, এখানে কিছু ক্যালকুলেশনও রয়েছে। আজকে আমরা ক্যালকুলেশনে হয়তো যাব না, শুধু থিওরিটিক্যাল পার্টটা নিয়ে আলাপ করব। আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলাপ করব, ইন্টারনাল গ্রোথ রেট, সাস্টেইনেবল গ্রোথ রেট। সবাই দেখতে পাচ্ছেন এখানে শো করছি। ইন্টারনাল গ্রোথ রেট বলতে কি বোঝায়? তার আগে আমরা বলি, একটি ফার্ম যখন বিজনেস শুরু করে, এই বিজনেস শুরু করার পরে তার টার্গেট থাকে সে প্রতি বছরই প্রফিট মেক করবে, লং রানে তার বিজনেসের গ্রোথ হবে, এবং এটি প্রতি বছরে এই গ্রোথটা যাতে বাড়তে থাকে। আর এই গ্রোথ হওয়ার জন্য, টু এনশিওর দ্য গ্রোথ অফ দ্য ফার্ম, দ্য কোম্পানি নিড টু ইনভেস্ট মোর এন্ড মোর। তাকে অনেক বেশি বেশি ইনভেস্ট করতে হয়। আর বেশি ইনভেস্ট করার জন্য ফাইন্যান্সিং দরকার হয়। সেক্ষেত্রে ইট ইজ এ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ফ্রম হোয়ার টু ফাইন্যান্স। কোন জায়গা থেকে আমরা ফাইন্যান্স করব, হোয়াট উইল বি দ্য সোর্সেস। আচ্ছা, তো আমরা ফার্মের গ্রোথ এনশিওর করতে চাই, এখানে কোনো দ্বিমত নাই, নো ডাউট। কিন্তু এই গ্রোথ এনশিওর করার জন্য উই নিড টু ইনভেস্ট। ইনভেস্টমেন্টের ফাইন্যান্সিং কোথায় হবে সেটি নিয়ে হলো ডিসকাশন। যে ইনভেস্টমেন্ট করার জন্য আমরা ফাইন্যান্সিং যে করব, এই ফাইন্যান্সিং হতে পারে যে আমরা ইন্টারনাল ফাইন্যান্স করব অথবা এক্সটার্নাল ফাইন্যান্স করব। এখন কোম্পানির ইন্টারনাল ফাইন্যান্স বলতে, অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমার যদি সোল প্রপ্রাইটারশিপ হয়, যে ব্যক্তি মালিকানাধীন ফার্ম, সেক্ষেত্রে ইন্টারনাল ফাইন্যান্সিং তো আমরা সহজে বুঝি, যে পকেটে টাকা আছে কিনা সেটা ইনভেস্ট করে দিব, তেমন এটা হলো ইন্টারনাল ফাইন্যান্সিং। আর বাইরে থেকে লোন নিলে সেটা হলো এক্সটার্নাল। সো ইফ ইউ টক অ্যাবাউট দ্য কর্পোরেশনের ক্ষেত্রে, এখানে তো আর কেউ পকেট থেকে কোনো ব্যক্তি টাকা দিবে না, কারণ এখানে কর্পোরেশন ইজ এ সেপারেট লিগ্যাল এন্টিটি। তাহলে কর্পোরেশনের ইন্টারনাল ফাইন্যান্সিং বলতে কি বুঝি, সেটি হলো কোম্পানির প্রতি বছর যে প্রফিট করে সেখান থেকে একটি পার্ট আগে থেকে রেখে দেয়া হয়েছে কিনা, যদি রেখে দেয়া হয় সেটি হলো তার ইন্টারনাল ফাইন্যান্সিং। কারণ কোম্পানি টোটাল যে প্রফিট করে পুরোটাই তো আর সে শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দেয় না, এখান থেকে একটি পার্ট সে রেখে দেয়, যেটিকে বলে রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস ইজ দ্য পোর্শন অফ নেট প্রফিট that is retained with the firm, and the other part which is distributed among the shareholders, that is called dividend. এটি আপনারা সবাই জানেন, না জানলেও মনে রাখবেন, যে কোম্পানির যে প্রফিট করে তার একটি পার্ট শেয়ার হোল্ডারদেরকে ডিস্ট্রিবিউট করে দেয়া হয়, সেটিকে বলা হয় ডিভিডেন্ড। তার মানে একটা পার্ট ডিভিডেন্ড হিসেবে সকল শেয়ার হোল্ডারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়া হলো। আর একটি পার্ট কি করা হলো, নেট প্রফিটের আরেকটি পার্ট রেখে দেয়া হলো। কেন রেখে দেয়া হলো? কারণ কোম্পানির তো গ্রোথ দরকার, আগেই আমরা বলেছি কোম্পানির এক্সপ্যানশন দরকার, গ্রোথ দরকার, প্রতিনিয়ত বিজনেস যাতে আরো এক্সপ্যান্ড করে, গ্রোথ হয়, বেশি প্রফিট করে, এটি তো কোম্পানির
আলটিমেট গোল থাকে। এই কারণে নেট প্রফিটের একটি পার্ট সে রেখে দেয়। এই পার্টটিকে কি বলে? রিটার্ন রিটেইন আর্নিংস। সেই না তার মানে রিটেইন আর্নিংস ইজ দা portion of net profit which is retained with the firm, আর যেই পার্ট ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় শেয়ার হোল্ডারদের মধ্যে সেটি হলো ডিভিডেন্ড। ডিভিডেন্ড তাহলে একটি কর্পোরেশনের ইন্টারনাল ফাইন্যান্সিং বলতে আমরা বুঝবো তার রিটেইন আর্নিংস আছে কিনা। যদি রিটেইন আর্নিংস থাকে, কি পরিমাণ আছে, দ্যাট পার্ট ইজ দা কি ইন্টারনাল ফাইন্যান্সিং সোর্সেস। তার মানে একটি কোম্পানির ইন্টারনাল ফাইন্যান্সিং এর সোর্স কি? তার রিটেইন Retained আর্নিংস। রিটেইন আর্নিংস যদি না থাকে তাহলে কোম্পানি চিন্তা করবে যে এক্সটার্নাল ফাইন্যান্সিং কিভাবে করা যায়। আচ্ছা, তাহলে এবারে আমরা দেখব ইন্টারনাল গ্রোথ রেট বলতে আমরা কি বুঝি। The internal growth rate is the maximum growth rate that can be achieved with no external financing of any kind. তার মানে কি? তার মানে হলো কোম্পানির রিটেইন আর্নিংস বা ইন্টারনাল সোর্স থেকে ইনভেস্ট করে কোম্পানির গ্রোথ কতটা ম্যাক্সিমাম অ্যাচিভ করা যায়, সেই রেটটিকে বলে ইন্টারনাল গ্রোথ রেট। মানে আমরা কোনো এক্সটার্নাল ফাইন্যান্সিং এ যাব না, নিজস্ব ফাইন্যান্সিং করে বা ইউটিলাইজেশন অফ রিটেন আর্নিংস এটিকে ইউজ করে আমরা ম্যাক্সিমাম কি পরিমাণ গ্রোথ এনশিওর করতে পারি, দ্যাট রেট ইজ দ্য ইন্টারনাল গ্রোথ রেট। মনে থাকবে? এন্ড সেকেন্ডলি আমরা আলাপ করব সাস্টেইনেবল গ্রোথ রেট। সাস্টেইনেবল গ্রোথ রেট কি? সাস্টেইনেবল গ্রোথ রেট হলো, আগে আমরা তো বললাম ইন্টারনাল ফাইন্যান্সিং ইউজ করব, এক্সটার্নাল করব না। আর এই সাস্টেইনেবল গ্রোথের ক্ষেত্রে আমরা এক্সটার্নাল ফাইন্যান্সিং ইউজ করব। এটা ইউজ করে আমরা ম্যাক্সিমাম কি পরিমাণ গ্রোথ এনশিওর করতে পারি। কিন্তু এখানে একটি কন্ডিশন আছে, একটি কথা মনে রাখতে হবে, এক্সটার্নাল ফাইন্যান্সিং কিন্তু আমরা যথেচ্ছ, মানে যা ইচ্ছে তত বেশি পরিমাণ লোন নিতে থাকলাম সেটি করা যাবে না। ডেট ইকুইটি রেশিওকে ঠিক রাখতে হবে। ডেট ইকুইটি রেশিও কি? যে কোম্পানির আমাদের টোটাল ফাইন্যান্সিং এর কি পরিমাণ ডেট, কি পরিমাণ ইকুইটি। মনে করেন ধরে নিলাম 40% হলো ডেট, 60% ইকুইটি, তাহলে 40-60। এই রেশিও চেঞ্জ করব না। রেশিও চেঞ্জ না করে আমরা এক্সটার্নাল ফাইন্যান্সিং করে লোন নিয়ে কি পরিমাণ গ্রোথ আমরা এনশিওর করতে পারি, দ্যাট ইজ দা সাস্টেইনেবল গ্রোথ রেট। তাহলে আমরা ডিফাইন করলে বলতে পারি the sustainable growth rate is the maximum growth rate that can be achieved with no external equity financing while maintaining a constant debt equity ratio। মানে আমরা লোন নিব কিন্তু শেয়ার ইস্যু করব না এবং ডেট ইকুইটি রেশিও ফিক্সড রাখবো। এক্সটার্নাল ফাইন্যান্সিং বলতে আমরা এখানে শুধু কোনটা করব? লোন মানে ডেট, এখান থেকে লোন নিব কিন্তু শেয়ার ইস্যু করব না। শেয়ার ইস্যু এক্সটার্নাল ফাইন্যান্সিং, সেটি করব না। শুধু লোন পোর্শন বা ডেট পোর্শন এর মাধ্যমে আমরা ফাইন্যান্সিং করব। সাথে সাথে এটিও মাথায় রাখতে হবে উইদাউট চেঞ্জিং দ্য ডেট ইকুইটি রেশিও। এর মাধ্যমে আমরা ফার্মের গ্রোথ যতটা এনশিওর করতে পারি, দ্যাট ইজ দ্য সাস্টেইনেবল গ্রোথ রেট। সবাই বুঝছেন কি? জি স্যার। তাহলে ইন্টারনাল গ্রোথ রেট বলতে কি বুঝি, এটি সবাই মনে রাখবেন। এই এক লাইন করে শর্টলি লেখা আছে, দেখবেন। ইন্টারনাল গ্রোথ রেটের ডেফিনিশন হলো the internal growth rate is the maximum growth rate that can be achieved with no external financing of any kind। sustainable growth rate কাকে বলে? The sustainable growth rate is the maximum growth rate that can be achieved with no external equity financing while maintaining a constant debt equity ratio। এই দুইটা ডেফিনিশন এটি ভালো করে সবার মনে রাখতে হবে। আমরা এই ফর্মুলা এবং ক্যালকুলেশন
এটি আরেকটি ক্লাসে ডিটেইল আমরা আলাপ করব যে কিভাবে ক্যালকুলেট করা যায়। বলেন, এবার কোশ্চেন থাকলে বলেন, না বুঝলে বলেন। রিয়াদ হোসেন আছেন? মিস্টার কামরুল? কামরুল শুনতে পাচ্ছেন? চলে গেল আজকে সবাই। আচ্ছা, তাহলে আমরা আজকে আলাপ করলাম কি কি? ডুপন্ট আইডেন্টিটি, তারপরে মডেলের মধ্যে ইন্টারনাল এবং এক্সটার্নাল, ইন্টারনাল এন্ড সাস্টেইনেবল গ্রোথ। সাস্টেইনেবল গ্রোথ রেট। আচ্ছা, লাস্ট একটা টপিক থিওরিটিক্যাল পার্ট দিয়ে শেষ করব। এটাই আজকের লাস্ট পার্ট। 4টা পয়েন্ট আছে এখানে দেখেন যে sustainable growth rate depends on the following factor. Sustainable growth, যেটি আমরা একটু আগে আলাপ করলাম, সাস্টেইনেবল গ্রোথ রেট, এটি ডিপেন্ড করবে 4টি ফ্যাক্টরের উপর। কি কি? প্রফিট মার্জিন, ডিভিডেন্ড পলিসি, ফাইন্যান্সিয়াল পলিসি, টোটাল অ্যাসেট টার্নওভার। এই 4টি ফ্যাক্টরের উপর সাস্টেইনেবল গ্রোথ ডিপেন্ড করবে। প্রফিট মার্জিন আমরা অলরেডি জানি, নেট ইনকাম ডিভাইডেড বাই সেলস। এই ফর্মুলা দিয়ে প্রফিট মার্জিন আমরা বের করতে পারি। প্রফিট ইনক্রিজ করলে প্রফিট মার্জিন বাড়বে। ডিভিডেন্ড পলিসি কি? ডিভিডেন্ড পলিসিতে একটু আগে আমরা আলাপ করলাম যে কোম্পানি কি পরিমাণ নেট প্রফিটের কি পরিমাণ হোল্ড করবে আর কি পরিমাণ সে ডিস্ট্রিবিউট করে দিবে। যেটি ডিস্ট্রিবিউট করে দিবে সেটি হলো তার ডিভিডেন্ড। What about the company policy regarding dividend? That is the dividend policy. Company কোন পলিসি ফলো করে? সে কি ডিভিডেন্ড বেশি দিবে না কম দিবে, পুরোটা দিবে নাকি কিছুই দিবে না, এই যে বিভিন্ন ধরনের পলিসি, সেটি ইন্ডিকেট করবে ডিভিডেন্ড পলিসি এর মাধ্যমে। আর একটা হলো ফাইন্যান্সিয়াল পলিসি। ফাইন্যান্সিয়াল পলিসির ক্ষেত্রে ডেট ইকুইটি রেশিও, আমরা একটু আগেও বলেছিলাম ডেট ইকুইটি রেশিও কোম্পানির কেমন, তার মানে টোটাল ফাইন্যান্সিং এর মধ্যে কোম্পানির শেয়ার ইস্যুইং এর মাধ্যমে কি পরিমাণ, দ্যাট ইজ দ্য ইকুইটি। আর একটি হলো লোনের পরিমাণ, লোন, ব্যাংক লোন, তারপরে বন্ড, ডিবেঞ্চার, এগুলি হলো তো এক কথায় ডেট। তার মানে ডেটের পরিমাণ কত আর শেয়ার বা ইকুইটির পরিমাণ কত, এটি হলো ফাইন্যান্সিয়াল পলিসি। তো এর মাধ্যমে কোম্পানির ডেট ইকুইটি রেশিও সম্পর্কে জানা যাবে। And fourthly, total asset turnover. Total asset turnover তো আগেই আমরা বলেছিলাম, ফর্মুলাটি হলো সেলস বাই টোটাল অ্যাসেট। তো এক্ষেত্রে কোম্পানির সেলস এর পরিমাণ, টোটাল অ্যাসেটের পরিমাণ, এর সাথে রিলেশন, এটি দিয়ে আমরা সাস্টেইনেবল গ্রোথ এগুলি অ্যাফেক্টেড হয়ে থাকে। তার মানে এই 4টি ফ্যাক্টর, এটি আপনারা আরো ডিটেলস পড়বেন, এখানে আছে। এক কথায় জিজ্ঞেস করলে যাতে বলতে পারেন, বা these are the 4 factors on which the sustainable growth rate depends. ওকে, সবাই বুঝছেন কি? জি স্যার। আজকে মূলত আমরা 3টে টপিক পড়লাম। একটি হলো ডুপন্ট আইডেন্টিটি, সেকেন্ডলি ইন্টারনাল গ্রোথ রেট, সাস্টেইনেবল গ্রোথ রেট, and thirdly 4 factors on which the sustainable growth rate depends. আচ্ছা, এই 3টি বিষয় ডিটেইল বই থেকে পড়বেন আরো, তাহলে আরো ক্লিয়ার হবে। আর আগামী ক্লাসে হয়তো এই ফর্মুলাগুলি আলাপ করব এবং ক্যালকুলেশন। স্যার আগামী ক্লাস তো লাস্ট ক্লাস মনে হয়, মিড টার্মের আগে। ঈদের আগে, মিডের আগে মনে হয় এটাই লাস্ট ক্লাস। মিড টার্ম। মিডের ডেট দিছে না, আজকে স্যারে বললো মিড নাকি মিড ঈদের পরেই
ফার্স্ট যেটা করবো এটাতে মিড টার্ম হবে। আজকে আমাদের কি থার্ড ক্লাস না? আজকে থার্ড না ফোর্থ ফোর্থ ক্লাস স্যার, আজকে? ফোর্থ স্যার। ফোর্থ। তাহলে পরের ক্লাস ফিফথ। তাহলে তো ওই ক্লাসে আমাদের সিলেবাস শেষ করে মিডের সিলেবাস দিয়ে দিতে হবে। ওকে, জি স্যার। ইনশাআল্লাহ ওই ক্লাস মিস করবেন না কেউ। আমরা টপিক শেষ করে মিডের সিলেবাস মানে মিড টার্মের প্রিপারেশন টপিক সবকিছু আমরা সিলেবাস বলে দিব যে কি কি মিড টার্মের জন্য প্রিপারেশন নেবেন। ওই ক্লাস কেউ মিস করবেন না ইনশাআল্লাহ। তো যদি কোনো প্রশ্ন থাকে বলেন, না হলে আজকে আমরা শেষ করে দিব। তাহলে আগামী ক্লাসে অবশ্যই জয়েন করবেন যাতে করে আমরা সিলেবাসটা জেনে নিতে পারি এবং ঈদের মধ্যে প্রিপারেশন রাখবেন। পরীক্ষা হয়তো ঈদের পরে ফার্স্ট ক্লাসে যদি হয় সে অনুযায়ী আমাদের প্রিপারেশন আগে থেকে নিতে হবে। আমরা আগামী ক্লাসে ডিটেইল বলবো সিলেবাসের মধ্যে কি কি থাকবে, কি কি কোশ্চেন প্যাটার্ন সবকিছু আলাপ করবো ইনশাআল্লাহ। ওকে, স্যার ইনশাআল্লাহ স্যার। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে হয়তো অনেকে ঘুমিয়ে পড়েছে, আই ডোন্ট নো। এই আর কি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। এখন তো যারা তাদেরকে ঘুমাতে দেন আমরাও বিদায় নিই। আসসালামু আলাইকুম।